তোমার বয়স কত বাবু? আমার 12। আমি তো ধর্মকে রক্ষা করার জন্য ধর্মের সাথে আছি। আপনি তো বিষ্ণুর অবতার, আপনি শ্রীকৃষ্ণ। আপনি বাংলাদেশি? চাকরির অবস্থা খারাপ, এভাবে রোজগার করতে হচ্ছে। ছোট ছেলে মেয়েকে ছেড়ে আজকে ভিন রাজ্যে পালিয়ে যেতে হচ্ছে আমাদের শ্রমিকদের। হিন্দুদের উপর নানা রকম নির্যাতন হচ্ছে। যেহেতু রোগ ছিল ফর্মুলা বেচা কেনা অনেকে করেছে, খুব ভালো করে। আপনি তো বিষ্ণুর অবতার, আপনি শ্রীকৃষ্ণ। আজকে ওটা চলছে, খুন, ধর্ষণ, রাহাজানি, মা বোনদের উপর অত্যাচার। ধর্ম মানুষকে মারে, আবার মানুষকে বাঁচায়। ধর্ম মানুষকে রোজগারহীন করে দেয়, আবার কখনো রোজগারের মধ্যে রাখে। আজকে তারই কিছু ছবি দেখতে পাচ্ছি। আপনার নাম কি? প্রসাদ, দিয়াজ প্রসাদ। কিরকম বিক্রি হচ্ছে মোটামুটি? ভালোই। আচ্ছা, আপনি বলুন তো আজকে কত টাকা এখনো পর্যন্ত কামালেন? এখন 2000 টাকা হয়েছে। সাধারণ দিনে কত টাকা করে হয়? এই 1000-1200। 1000-1200, আজকে এখনই 2000। কি কি চা পাওয়া যাচ্ছে আপনার এখানে? চা পাওয়া, লেবু চা পাবেন, দুধ চা পাবে, কফি পাবে। লেবু চা দেওয়া হচ্ছে, আমার ভিডিও জার্নালিস্টকেও দেওয়া হচ্ছে। খুব ন্যাচারাল জিনিস, এখানে কোনো নেই, মানে এখানে আরো লোক আসছেন তারা চা খেতে। যাই হোক, আমরা টাকাটা বার করে দিই। 100 টাকা খুচরো হবে তো? হ্যাঁ, আজকে যা কামাই হয়েছে মোটামুটি 100 টাকা খুচরো হয়ে যাবে। যাই হোক, আমি নিন, মানে এই মানুষগুলো। আচ্ছা, আপনি কতগুলো ব্রিগেড করেছেন এরকম? অনেক করেছি আমি এখানে 95 থেকে আছি। কত থেকে? 95। 95 থেকে? তাহলে তো অনেকগুলো ব্রিগেড কভার করেছেন। আচ্ছা, আপনি বলুন তো কোন ব্রিগেডে সবচেয়ে বেশি ইনকাম করেছেন? সব যখন ক্রিকেটে মিটিং হয় হ্যাঁ, তখন ভালো স্যার। সবচেয়ে বেশি কোন দল, মানে সিপিএম করেছে, কংগ্রেস করেছে, বিজেপি করেছে, অন্যদিকে দাঁড়িয়ে তৃণমূল করেছে। আজকে এই গীতা পাঠ দুবার হয়ে গেল। আগে বছর হয়েছিল। হ্যাঁ, মানে কোনটাতে বেশি কামাই হলো? এই তো গীতা পাঠেই ভালো। এইখানে যত লোক আছে তো হ্যাঁ। সব নিরামিষ খাওয়ার লোক আছে, সেই জন্য চাটা ভালো বিক্রি হয়। চা খুব ভালো। আচ্ছা, মানে সবচেয়ে বেশি কোন ব্রিগেডে ইনকাম হয়েছে? এই তো বললাম তো বিজেপি মিটিং। বিজেপি ব্রিগেডে। আর সিপিএম ডিপিএম হয় না? ওটাও হয়, কিন্তু ওতে এখন হচ্ছে না। অনেক আগে হচ্ছিল, এখন তো হচ্ছে না। এখন হচ্ছে না। কোথাও হচ্ছে, এই আগে বছর একটা হয়েছিল, এখন হচ্ছে না। এক একটা চা কত? হ্যাঁ, এক একটা চা কত? 10 টাকা। 10 টাকা? আমাকে 10 টাকা দিয়েছেন, বাকি টাকা দেবেন না? কত দিয়েছি? 10 টাকা। আর দেখুন পকেটে ঢুকিয়ে নিয়েছি। ভুলে গেছেন আসলে। কিন্তু যাই হোক, এখানেই খুশি, এখানেই আনন্দ। কি এত রোজগার হচ্ছে? হ্যাঁ, অনেকে বলে ধর্ম মানুষের রোজগার খেয়ে নেয়, ধর্ম মানুষকে রোজগার করতে দেয় না। আপনার কি মনে হচ্ছে তাই? না না, ধর্ম করছে তো, যারা ধর্ম করছে নিজের নিজের ধর্ম করছে, যাদের ধর্ম যে নিজে নিজে পালন করছে। বেশ, অসংখ্য। আপনার নামটা? ব্যাস করছে। থ্যাংক ইউ। এইভাবে যাই হোক, হাতে টাকা, হাতে চা, এক হাতে মানি ব্যাগ ধরে করতে হচ্ছে বিষয়টাকে। কিন্তু এটা ইন্টারেস্টিং, মানে কিভাবে ধর্ম মানুষকে এখানে দাঁড়িয়ে আজকে রোজগার দিচ্ছে, সেই ছবিটাই দেখলাম। হ্যাঁ, রোজগারের মাধ্যমে মানুষ বাঁচে, মানুষ এই টাকাটা কামান, সেই টাকা বাড়িতে নিয়ে যান এবং এই টাকার মাধ্যমে জীবন ধারণ করেন। এবং আজকে কোথাও গিয়ে দাঁড়িয়ে এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ সেই জায়গাটাই তুলে ধরছে। মানে মানুষ, তারা এখানে যেমন গীতাও পাঠ করছেন, তারা খাবার খাচ্ছেন, চা খাচ্ছেন, কেউ গীতা কিনছেন, এবং সবের মাধ্যমে একটা কোথাও রোজগারও হচ্ছে, কর্মসংস্থান। হ্যাঁ, আমাদের রাজ্যে তো সব শিল্প ইত্যাদি ইত্যাদি শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের কথা অনেকে বলে থাকেন। যাই হোক, একটা গীতা পাঠ অনুষ্ঠানে দাঁড়িয়ে যদি চা বিক্রি করেও মানুষ কিছু রোজগার করতে পারেন, সেটা অবশ্যই কর্মসংস্থানের আওতায় ফেলা যেতে পারে। আমি আরো বেশ কিছু ছবি দেখব, ব্রিগেডে আরো বেশ কিছু ছবি দেখব, যে কিভাবে মানুষ তাদের আজকের দিনটাকে কর্মসংস্থানের একটা দিন হিসাবে তারা খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আসুন দেখে নেওয়া যাক। যেটা বলছিলাম যে রোজগার পাতি কিরকম হচ্ছে, রোজগার পাতি কিরকম হচ্ছে, কিরকম বিক্রি হলো? ভালো বিক্রি হচ্ছে, হচ্ছে অনেক ভালো বিক্রি হচ্ছে। মানে 8-5টা দিনের চেয়ে বেশি না কম? এখনটা গীতা পাঠ চলছে তো, হুম। এখন বিক্রি হচ্ছে না। বলতে গীতা পাঠটা শেষ হয়ে যাবে তারপরে খাবো। এমনি আগে কি হচ্ছে? আগেও বিক্রি হচ্ছে? আগে বিক্রি হয়েছে কত করে? 20 টাকা দাম। 20 টাকা দাম? হ্যাঁ। আলু চিপস? আলু চিপস
আলু চিপস 20 টাকা। আলু চিপস কত টাকা কামালে এখনো পর্যন্ত? এখনো 1,000 টাকা কামান। এখনই 1000 টাকা। আচ্ছা, এই যে লোকে বলে যে আহ, রাজ্যে কর্মসংস্থান নেই, রাজ্যে চাকরি নেই, রাজ্যে কিছু নেই, না রাজ্যে কিছু না, রাজ্যে কিছু নেই। রাজ্যে কিছু না। তুমি কি এই রাজ্য থেকে না অন্য রাজ্য থেকে? এই আমাদের বিহারে বিহার থেকে বিহার এসেছো? আছে, বিহার থেকে এসে এখানে কাজ করছে। বিহার থেকে এসে কাজ করেছো, ভেবেছো এখানে কিছু কাজ বাজ পাবে, কিন্তু কাজ বাজ পাও না, শেষে চিপস বিক্রি করছো। চিপস বিক্রি। কেন, এটা খাওয়াও। কি দেবো বলো? সে আলু চিপস দিই দাও একটা। একটা আলু চিপস খাই আমরা, কারণ আমাদেরও খিদা পেয়েছে। 1020 টাকা বলো, তাই তো? 1,020 টাকা। কি বলবেন, মানে আপনারা এই রাজ্যের বাসিন্দা, কর্মসংস্থান নেই বললেই চলে। ঘুগনি বিক্রি করুন, চিপস বিক্রি করুন, আলু বিক্রি করুন, পটল বিক্রি করুন, এগুলো। রাজ্যটা চলছে খুন, ধর্ষণ, রাহাজানি, মা বোনদের উপর অত্যাচার, যুব সমাজের কর্মসংস্থান নেই। এই রাজ্যে লুটপাট করাটাই হচ্ছে মেন, এই এটা একটা জীবিকা হয়ে গেছে মানুষের। তাই? হ্যাঁ, খাবেন? না চিপস খান খান না, ধর্ম- না, না, না। খান খান খান, ধর্মের কোনো জায়গায় অসুবিধা নেই। এসছি। এটা আলু তো ভেজ, তো ভেজ না আলু ভেজ তো। না, না, ভেজ, হ্যাঁ। আমি খাও। কোন তেলে ভাজা সেটা তো জানি না। এই মানে হ্যাঁ। আজব তেলে যদি ভাজা থাকে খাওয়াটা ঠিক না। ডায়াবেটিসের পেশেন্ট। আমার ভিডিও জার্নালিস্ট কাছে বলছি, এই রাজ্যে তাহলে কি অবস্থা হতে পারে আগামী দিনে? এই রাজ্যে যুব সমাজ আজ ধ্বংসের মুখে, হুম। কারণ যুব সমাজের কর্মসংস্থান নেই। হুম। আজ হাজার হাজার পরিযায়ী শ্রমিক কেন তৈরি হয়েছে? হুম। রাজ্যে কর্মসংস্থান নেই বলেই। হুম। আর হাজার হাজার ছেলে পেলে তার বাবা মারা কষ্ট করে ছেলে পেলে তৈরি করছে, হুম। শিক্ষিত করছে, কিন্তু এই রাজ্যে চাকরি নেই। চাকরি নেই বলে আজ বৃদ্ধ বাবা মা ছোট ছেলে মেয়েকে ছেড়ে আজকে ভিন রাজ্যে পাড়িয়ে দিতে হচ্ছে আমাদের শ্রমিকদের। হুম। আর শ্রমিকদের এখানে সারা ভারতবর্ষের মধ্যে শ্রমিকের বেতন সব থেকে কম আমাদের পশ্চিমবাংলায়। আচ্ছা। তার কারণ পশ্চিমবাংলার মানুষকে কিভাবে গরিব থেকে গরিব করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ভাষণেই সেটা আমরা বুঝতে পেরেছি। যে উনি বলেছিল আমরা আজকে দারিদ্র সীমার নিচে প্রায় 2 কোটি মানুষকে নামিয়ে নিয়ে এসেছি। এটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি রাজ্যের কি হাল। যুব সমাজ আজ হাতে গাঁজা, মদ, হিরোইন, আফিন ধরিয়ে দিয়েছে। পাড়ায় পাড়ায় এখন ড্রাগ, আফিনের নেশা চলছে। যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়েছে। যে আমরা ইতিহাসে পড়েছিলাম, আজ আমরা রাজ্যে দেখতে পাচ্ছি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজ্য ছিল আজ পশ্চিমবাংলা। বাঙালি জাতি ছিল পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান। আজ বাঙালি জাতিকে ধ্বংস করে দিয়ে গেছে এই কতগুলো অপশাসন এবং দুর্নীতিগ্রস্ত সরকার, আর তাদের কোনো লক্ষ্য নেই। এখন মনে হয় না বুদ্ধবাবুর বিরোধিতা করে ভুল করেছি? না, দেখুন, আমাদের শিক্ষা, সংস্কৃতি, কালচার, যে বাঙালি জাতির গৌরব, এটা ধার করে নিয়ে এসছে কমিউনিস্টরা। কিভাবে? কারণ কমিউনিস্টরা দেশের মহান পুরুষদের মর্যাদা দিতে শিখেনি, শিখেছে সে লেনিন, কার্ল মার্কস। এরা কোথা থেকে বাইরের লোক, এদের না না, টাটা তার কারখানা তৈরি হলে কর্মসংস্থান তো হতো। বুদ্ধবাবু শেষের দিকের অংশটার কথা বলছি। না, বুদ্ধদেব ভট্টাচার্য যেটা করতে চেয়েছিল তার জন্য তার পতন হয়েছে। হুম। উনি মানে এরা যে ভালো করতে গেলে পতনই হবে, না হাত করলে সরকারে থাকবে। ভালো জিনিস যদি কেউ করে, হ্যাঁ। আপনি দেখবেন যে কোনো জায়গায় একটা ভালো জিনিস করতে গেলে সেখানে দেখবেন ভালো জিনিস করার জন্য, ভালো জিনিসকে বাধা দেওয়ার জন্য হাজার হাজার লোক রাস্তায় নেমে পড়ে। কিন্তু শুভ কাজ, শুভক্ষণের জন্য মানুষ, ভালো মানুষ আসবে না, আসবে খারাপ মানুষগুলোই, যাতে এটা কি করে নষ্ট করা যায়। এটা হচ্ছে মানুষের কালচার। আপনার নাম? আমার নাম অভিজিৎ সরকার, কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কল্যাণী থেকে? হুম। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ। মানে আমি শুনলাম চিপস খেতে খেতে, কিছু মনে করলেন না, না? না, 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 না। বেশ, এই মানুষগুলোর কথা বোঝা যাচ্ছে। এখানে যে বিক্রি বাট্টা সেগুলো তুলে ধরছি, আরো কিছু ছবি তুলে ধরবো, কারণ এখানে দেখতে পাচ্ছি সামনে গীতা বিলি করা হচ্ছে, অনেক ক্ষেত্রে অনুদানের মাধ্যমে বিভিন্ন অনুদান চলছে। কিরম ভাবে সামগ্রিকভাবে আজকে গীতা পাঠের অনুষ্ঠানকে সামনে রেখে একটা ছোট্ট কর্মসংস্থান তৈরি হচ্ছে। একদিনে কারোর 2000, কারোর 3000, কারোর 1000 টাকা ইনকাম হচ্ছে। সেই ছবিটা যখন উঠে আসছে, আমরা বুঝতে পারছি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ কেবলমাত্র হিন্দুদের একত্রীকরণ করা বা হিন্দুদেরকে পাশে নেওয়া বা সাম্প্রদায়িক অশান্তি ভুলে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করার যেই প্রয়াস, সেটা কেবলমাত্র গীতা পাঠের মাধ্যমে হচ্ছে না। এর পাশাপাশি মানুষের সামান্য হলেও কর্মসংস্থানের দিকেও কিছুটা নজর যাচ্ছে। সেই ছবিগুলো আরও দেখে নেব আমরা। কর্মসংস্থান চাক্ষুষ করার জন্য আমাদের একটু বাইরে বেরোতে হবে, তবে এই বেরোতে গিয়ে একটু বেগ পেতে হচ্ছে। আগে আপনারা চলে আসুন। সোডার দোকান, এখানে সম্ভবত ধোসা টাইপের কিছু বিক্রি হচ্ছে।
আর গীতা রয়েছে, পাপড়ি চাট রয়েছে, ফুচকা রয়েছে। এখানে ভলেন্টিয়ার্সরা তারা একদম হ্যান্ডশেক করে আছেন। আমি একটু বাড়ি যাবো, আবার ভিতরে ঢুকবো, ঠিক আছে? আমি একবার দেখাবো যে এই কিরম কিরম সেল হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি। পরপর অনেকগুলো দোকান, 1 2 3 4 5 6 7 8 9, প্রায় এতগুলো দোকান। আমি প্রথমে আপনার কাছে শুরু করবো। কেমন বিক্রি হচ্ছে চা? ভালো হচ্ছে? কত টাকা রোজগার হচ্ছে এখনো পর্যন্ত? মোটামুটি 500 টাকা বেঁচে ফেলেছি। 500 টাকা? মানে এটা কি 8-5টা দিনের তুলনায় বেশি না কম? বেশি। বেশি। মানে এটা আগেও তো অনেক ক্ষেত্রে ব্রিগেড হয়, সিপিএম এর ব্রিগেড, তৃণমূলের ব্রিগেড। মিটিংয়ের ব্যাপারটা আলাদা, এটা একটু আলাদা। এটা একটু বেশি হচ্ছে। এটা একটু বেশি হয়েছে। ভোরবেলার থেকে যেহেতু লোক ছিল, হ্যাঁ, ভোরবেলা বেচা কেনা অনেকে করেছে, খুব ভালো করেছে। ভালো হয়েছে। বেশ, একটু এটা কিরম বিক্রি হচ্ছে? বিক্রি কেমন হচ্ছে? বিক্রি ভালো হয়েছে। দাম কেমন? কি? দাম দাম কিরম দামে বিক্রি? 20 টাকা করে আছে। 2 টাকা করে আছে। বলছি 8-5টা দিনের তুলনায় এবারে বিক্রি বেশি না কম? না, আমি তো প্রথমবার এসেছি আগে আগে হয়নি। আগে আমি আসি। বিক্রি ভালো হচ্ছে? বিক্রি ভালো। বিক্রি ভালো হচ্ছে। বেশ, খাচ্ছেন আপনারা? খাচ্ছেন? করছি ভালোই লাগছে। ভালোই লাগছে। বেশ, আমি দেখি একবার একটু ছায়াতে বসে রয়েছে একদম নিচু হয়ে। বিক্রি কেমন হচ্ছে? ঠিকঠাক হচ্ছে। বেশি না কম? ওই হচ্ছে, ঠিক আছে। চলে যাবে, পেট চলে যাবে। চাকরি নেই তো বাজারে। চাকরি থাকলে এখানে থাক, চাকরি করতে। কি হবে বলুন তো? শুধু এই ঘুগনি মুড়ি এগুলো বিক্রি করবে? তাহলে কি? এগুলো শিল্প? হ্যাঁ। আর শিল্প নেই? কিরকম বিক্রি হচ্ছে দাদা? এই প্রথম বললে ভালো বিক্রি হচ্ছে না, হচ্ছে না? খাবার দিচ্ছে তো। ভেতরে খাবার দিচ্ছে? খাবার জল প্যাকেট দিচ্ছে, বেরোচ্ছে দিচ্ছে। নিচ্ছে আবার বেরোচ্ছে দিচ্ছে। বলছি আপনি কি প্যাটিস খাবেন? না। বিক্রি হচ্ছে না দাদা? হ্যাঁ, দাদা বিক্রি হচ্ছে না। পরে খাবো, সবাই আসলাম তো। খাবেন? কথা দিচ্ছে? একদম। ঠিক আছে, দেখুন খাবেন বলে গেলেন, দেখা যাক কথা রাখেন কিনা। ঠিক আছে, কত করে দাম কত? 20 টাকা ভেজ, চিকেন 30। চিকেন 30, 20 ভেজ। ঠিক আছে, দেখা যাক আপনার রোজগার যাতে হোক চাই। আমি এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, ঝালমুড়ি পাপড়ি চাট, তাই তো? কিরম দাম? 20 টাকা। 20 টাকা। আর পাপড়ি চাট পাপড়ি চাট 40 আছে, 50 আছে। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি আর তো নাস্তা দিয়ে দিয়েছে তো, ওই জন্য কম। ভিতরে নাস্তা দিয়ে দিয়েছে, কম হচ্ছে। অনেকে বলছে আবার ওইদিকে বিক্রি ভালো হচ্ছে। সকালের থেকে হচ্ছে, জানি তো নাস্তা তারপরে ভালো হচ্ছে। যা খাবার প্রতিটা হ্যাঁ। পেয়েছে, হ্যাঁ। তার বাইরের খাবার কেউ খাচ্ছে না। এত খাবার দিয়েছে ভিতরে? ভেতর কেন, যারা যারা এসছে টিম গুলো, প্রতিটা তো খাবার সব সঙ্গে করে বানিয়ে নিয়ে এসছে। এবং প্লাস হচ্ছে কি, ধরুন প্রত্যেকটা খাবার প্যাকেট গুলো করে নিয়ে এসেছে। তাদের এত খাবার যে বাইরের খাবার একটা দরকার হচ্ছে। কেমন লাগছে, মানে পরিবেশটা কেমন? আমি সনাতনী হয়ে তা আমার তো চাইবো যে আরো বেশি মানুষ সনাতনের পক্ষে আসুক। এটা সনাতনী আরো আসুক। আরো আসুক, সনাতনী আসুক, এক করতে হবে। রাজ্যে শিল্প নেই, এই গীতা পাঠের জন্য এই মানুষগুলো আজকে একটু হলেও রোজগার হচ্ছে, একটু বেশি। মানে দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি। ঠিক আছে, শিল্প তো করার দায়িত্ব সরকারের। সরকার যদি পরিবেশ ঠিক না রাখে, তাহলে যারা শিল্প হবে কোত্থেকে? তারা তো এখানে নির্ভরযোগ্য কিছু পাচ্ছে না, তারা সাহস পাচ্ছে না তো শিল্প করতে। যা হচ্ছিল গত মাসে রেকর্ড দেখেছেন, 6000 কত শিল্প কুটিয়ে নিয়ে চলে গেছে এই রাজ্য থেকে। তাদের অন্য রাজ্যে গেলে তাদের ফুলে ভেপে উঠছে, এই রাজ্যে আসতে চাইছে না কেন? আচ্ছা, ভগবান কৃষ্ণ তো সবের সমাধান করেন, আপনারা বিশ্বাস হ্যাঁ, করেন? সেটা বিষ্ণু হয়তো ওপর থেকে এসে করবে না, এখানে সরকার কি করতে হবে? বিষ্ণু সরকারকে করতে হবে, কিন্তু এখানে কৃষ্ণ রয়েছে, জিজ্ঞেস করি একবার। দেখি, কৃষ্ণ বলছি, আপনি তো বিষ্ণুর অবতার, হ্যাঁ, আপনি শ্রীকৃষ্ণ, হ্যাঁ, আপনি ভগবত গীতা বলেছেন, হ্যাঁ। আপনি এখানে রাজ্যে শিল্প আনতে পারছেন না কেন? শিল্প লোকজন বেকার হয়ে বসে রয়েছে ওখানে, শিল্প বিক্রি হচ্ছে না। এবারে রাষ্ট্র পরিবর্তন হবে, কারণ ধর্মে ধর্মান্বিত হবে, হিন্দু রাষ্ট্র হবে, তারপরেই এখানে শিল্প আসবে। তাই সবাই মিলে আমাদের হিন্দু রাষ্ট্র করতে হবে, বিজেপি কে আনতে হবে, তাহলেই শিল্প আসবে। হিন্দু রাষ্ট্র হলে শিল্প আসবে? আসবে অবশ্যই, কারণ হিন্দুরা সবকিছু মেনে চলে, তাদের আইন শৃঙ্খলা মেনে চলে। হিন্দু রাষ্ট্র চাই, মুসলিম রাষ্ট্র আছে, খ্রিস্টান রাষ্ট্র আছে, হিন্দু রাষ্ট্র নাই। হিন্দু রাষ্ট্র হলে পশ্চিম ইহুদি রাষ্ট্র আছে। হ্যাঁ, সব রাষ্ট্র আছে, কিন্তু হিন্দু রাষ্ট্র নাই। তাই পশ্চিম বাংলাকে এই মমতা দিদিকে, এখন তো বিবি বলি, তাই দিদি বলি, এখন তো শ্রীকৃষ্ণ, এই মমতা মাতাকে সরাতে হবে, তাহলে হিন্দু রাষ্ট্র হবে। চাকরি আছে রাজ্যে? চাকরি নেই দাদা। কি করছেন তাহলে?
গেরুয়া বসন পরে পরিবর্তন করে আমরা রোজগার করছি, ব্যবসা করছি, ছোটখাটো ব্যবসা করে কাজ করছি। বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠ করার পরিবর্তে ফুটবল খেলুন। আপনি কি করবেন, গীতা পাঠ করবেন না ফুটবল খেলবেন? আমি তো ধর্মকে রক্ষা করার জন্য ধর্মের সাথে আছি, গীতা পাঠও করবো, রামকেও ডাকবো, কৃষ্ণকেও ডাকবো, সবাইকে নিয়ে চলতে হবে। ফুটবলে খেলবেন? ফুটবলও খেল বিশ্বকাপ আসছে, ফুটবল বিশ্বকাপ দেখবেন? দেখতে হবে। আর এই যে ভোটের বিশ্বকাপ আসছে পশ্চিমবঙ্গে, ভোটের বিশ্বকাপে আমি তো চাই কি এখানে একটা পরিবর্তন আসে। যেভাবে অসুর শক্তি আমাদেরকে চেপে রেখেছে, এই অসুর শক্তিকে আমাদের তুলে ফেলতে হবে। আপনার কি তাই মত? দাদা চলে গেলেন, আপনি বলুন তো। অসুর শক্তিকে তুলে ফেলতে হবে যেভাবে হোক। আমাদের এইখানে সনাতনের রামের জন্ম, কৃষ্ণের জন্মে আমরা দেবভূমিতে বসবাস করছি। আমাদের এখানে অসুর শক্তিকে রাখা যাবে না। চাকরি কোথায়? চাকরি কোথায়? চাকরি কোথায়? চাকরি তো এই অসুর শক্তি পুরো খেয়ে বসে আছে। চুরি, তোলাবাজি, কাটমানি, কয়লা, বালি, গরু, গৌ মাতা আমাদের মাতা, তাকে পর্যন্ত বিদেশে প্রচার মানে করে টাকা কামাচ্ছে। আপনি কিভাবে জীবনযাপন করেন, রোজগার করেন? রোজগার আমাদের ছোটখাটো ব্যবসা। ব্যবসা মানে চাকরি আর হলো? চাকরি এখানে কোথায়? চেষ্টা করেছিলেন? চেষ্টা করি। চেষ্টা করেন? তাহলে এই খবরের কাগজ দেখে দেখে চাকরি নিয়ে আপনার মত? একদম চাকরি নেই, সবাই বাইরে চলে যাচ্ছে। আমরা মানে ছোটখাটো ব্যবসা করে ডাল ভাত খাওয়ার মতন জোগাড় করছি, ব্যাস, এর ছাড়া আর কিচ্ছু নেই। তাও তো দাম যার বেশি। সরকারি চাকরি আছে তারাও তো কোর্টে দৌড়াচ্ছে চাকরি ছেড়ে, তারাও তো কোর্টে দৌড়াচ্ছে, চাকরি নেই, চাকরি হাতছাড়া হয়ে যাচ্ছে। এই নবপ্রজন্মের কিছু ছেলে পুলে আসছেন, তারা সম্ভবত তাদেরও চাকরি নেই, একটু জানি। বলছি চাকরি বাকরি আছে রাজ্যে? রাজ্যে চাকরি বাকরি আছে? হ্যাঁ, আমার তো মনে হয় তাহলে ভবিষ্যৎ কি হবে তোমাদের? অন্ধকার। দিনের আলোয় গীতা পাঠ করছো আর অন্ধকার করছো? হ্যাঁ, 26-এ আমরা তো দিনের আলো আনবো তো। 26 দিনের আলো? 26-এ দিনের আলো আনবো। বুদ্ধবাবু একটা চেষ্টা করেছিলেন টাটা আনার জন্য, সবাই বাধা দিয়েছিলেন, ভুল বুঝিয়েছিলেন বুদ্ধবাবুকে। তাহলে হ্যাঁ, ভুল বুঝিয়েছে তো মানুষকে। ভুল বুঝিয়ে তো দিদি আজকে সরকারে এসেছে। তাই জন্য তো আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে। আর সবাই স্টুডেন্ট নাকি না আপাতত পড়াশোনা পড়াশোনা শেষ হয়েছে। শেষ হয়েছে, চাকরি নেই? না, চাকরি কোথায়? কি করো তাহলে, কি করে খাও? নিজে বাড়িতে ঘাস কেটে খাই, কি করবো? ঘাস কাটা ছাড়া কাজ মাঝে সাঝে ক্যাটারিং এর কাজে যাই। এইগুলো করতে হচ্ছে। এভাবে কি অবস্থা যুব সম্প্রদায়, নতুন সম্প্রদায়? চাকরি বাকরি কিছু নেই, শিল্প নেই, গীতা পাঠ করতে হচ্ছে। সে তো করতেই হবে, আমাদের ধর্মকে তো বাঁচাতে হবে। ধর্মকে বাঁচাতে হবে তো, নাহলে ধর্ম বাঁচলে কর্মসংস্থান হবে। হ্যাঁ, হবে তো। যে রামকে আনবে সেই তো আমাদের কর্ম দেবে, সেই কর্ম সেই কর্ম দেবে। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেক মানুষজন তারা ধর্মচর্চা করছেন, কিন্তু তারা বলছেন পরিবর্তন আসা হোক, পরিবর্তন আনা হোক। পরিবর্তন যদি আসে তাহলে এ রাজ্যে কর্মসংস্থান হবে। আপনি অনেকক্ষণ ধরে শুনছেন, আপনি বলুন তো কাজবাজ কেমন? কাজবাজ ভালো। আপনি কি করেন? আমি ওই লেবার সর্দার লেবার লেবার কাজ করি, ঠিক আছে। প্রলেতারিয়েত সমাজের মানুষ, খেটে খাওয়া মানুষ। হ্যাঁ, আমি এই লাইনে আজকে 20 বছর এই ধর্মের প্রচারে আছি। ধর্মচর্চা করছেন, প্রচার করছেন, হ্যাঁ। আর সঙ্গে মিস্ত্রি কাজ করছেন, লেবারি না, করছেন। আমি কিছু লেবারকে খাটাই, লেবারকে খাটান? ঢালাই ঢালাই কাজ করি, ভালোই কাজ করেন। রাস্তা ফাস্তা। কি অবস্থা রাজ্যের? রাজ্যের অবস্থা খুব একটা ভালো না, চাকরি বাকরি ভালো না? রাজ্যতে চলছে এরকম। কি হবে তাহলে? কি হবে, এই যে যেভাবে চলছে সেইভাবেই চলবে, আর কি হবে। যেভাবে চলছে সেভাবে? আপনিও তাই, যেভাবে চলছে সেভাবে চলতে দেওয়া যাবে? বাংলাদেশি, আপনি বাংলাদেশি? বাংলাদেশ থেকে আসছি গীতা পাঠ। তাই? জি। নাম কি? আমার নাম রামশঙ্কর আচার্য। রামশঙ্কর আচার্য। বাংলাদেশ থেকে এসেছেন? জি। এ তো ভয়ঙ্কর কথা। পাসপোর্ট ছাড়া না পাসপোর্ট নিয়ে? পাসপোর্ট দিয়ে। পাসপোর্ট দিয়ে একদম পেট্রাপোল সীমান্ত থেকে? না, বেনাপোল দিয়ে। বেনাপোল দিয়েছেন? জি। আচ্ছা, একটা বিষয় জানবো, বাংলাদেশে এরকম ভাবে ধর্মচর্চা করতে পারতেন? না, ধর্মচর্চার এই ব্যবস্থাটা নেই, কারণ যখন মুসলিমের সংখ্যা 50+ হয়ে যায় তখন সে দেশে সংখ্যালঘুদের অবস্থা খুবই খারাপ থাকে। কিন্তু মুসলিমরা 50% হয়ে গেলেই তখন নির্যাতন, বিভিন্ন ধরনের নির্যাতন শুরু হয়, সেটা এই বাংলায় হোক আর ও বাংলায় হোক। কারণ একটা সময় ছিল ও বাংলায় 50+ ছিল হিন্দু, কিন্তু বর্তমান সংখ্যা হয়তো বা কোনো কারণে কমে গেছে, কিন্তু ও দেশের অবস্থা খুবই মারাত্মক খারাপ। ওই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যেটা আছি আর কি, হিন্দুদের উপর নানা রকম নির্যাতন হচ্ছে। শহর পর্যায়ে হয়তো বা ঘটনাগুলো কম ঘটতেছে, কিন্তু গ্রাম পর্যায়ে ঘটনা প্রচন্ড পরিমাণ হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই বাংলায় চাপে ওই বাংলা থাকে, কিন্তু এ বাংলায় মুখ্যমন্ত্রী এমন অবস্থা যে
কোনো কিছু করতে পারতেছে না, সেও তোষণ করতেছে, তোষণের রাজনীতি করতেছে, দুদেল গায়ের করতেছে, যার কারণে আমরাও ওখানে দুর্বল আপনি অবস্থায়। এগুলো সম্পর্কে ওয়াকিবহল? জি, বাংলাদেশের জানি, জানি এগুলো? তো, জানি তো, জানোয়ার দুনিয়ায় সব জায়গায় জানোয়ার, সে তো আর ভালো পশু হয় না। হ্যাঁ, তো এই বিষয় হচ্ছে এটা, আমরা ফিরে যেতে ইচ্ছে হচ্ছে বাংলাদেশে নাকি না এখানে থেকে যেতে ইচ্ছে হচ্ছে? ফিরে যেতে ইচ্ছে হচ্ছে। একটা কি, আমরা হিন্দুরা হয়তোবা বাংলায় অনেক ছিলাম, বাংলাদেশে সংখ্যায় অনেক, আগে কিন্তু আমরা অনেক ছিলাম, আমরা এইখান থেকে পালাইয়ে হয়তোবা এইখানে আসবো, কিন্তু হিন্দুদের যে অবস্থা, এইখান থেকে পালাই আমরা কোথায় যাব? প্রশ্ন হচ্ছে, মানে এখান থেকে হিন্দুরা এবার পালিয়ে যাবে বলছে? পালিয়ে যাওয়ার অবস্থাই তো হচ্ছে, পরিবর্তন না আসলে পালাতে হবে। আপনি একজন বাংলাদেশী নাগরিক হয়ে আপনি এই রাজ্যের রাজনীতি সম্পর্কে এতটা ওয়াকিবহল হলেন কি করে বলুন তো? কারণ এটা তো মিডিয়ার মাধ্যমে সবাই দেখতে পায়, কোথায় কি হচ্ছে, কোথায় না হচ্ছে, কি হচ্ছে, কারণ এটা সবাই দেখতে পায়। কারণ সংখ্যা যখন গরিষ্ঠ হয়ে যায় একটা নির্দিষ্ট সম্প্রদায়, তখন তারা প্রত্যেকটা দেশেই, আপনি নির্দিষ্ট করে চিন্তা করেন, একটা মুসলিম সম্প্রদায় যখন পৃথিবীর যে রাষ্ট্রে হোক, সে যদি সংখ্যা গরিষ্ঠ হয়ে যায়, তখন সে হিংস্র হয়ে ওঠে। কারণ সব জায়গায় এটা আপনি দেখবেন, পৃথিবীতে যতটা মুসলিম কান্ট্রি আছে, সব কান্ট্রি গুলোতে কিন্তু একই অবস্থা। যখন তারা সংখ্যায় বেশি হয়, কম থাকে, তখন তারা নানা রকম সংখ্যালঘুর যতগুলো দাবি আসে সবগুলো করে, কিন্তু সংখ্যায় যখন অধিক হয়ে যায়, তখন ওই সংখ্যারই উপরই চাপ সৃষ্টি করে। এটাই হচ্ছে নিয়ম। আপনি বাংলাদেশে কোন জায়গা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে আসছি। একদম ঢাকা থেকে? জি, আর যেতে ইচ্ছে করছে না না বাংলাদেশে মনে হচ্ছে? না, যেতে ইচ্ছে করছে না এটা না, যেতে ইচ্ছে করতেছে, ওটা আমার জন্মভূমি, হয়তোবা ওখান থেকে আমি পালাবো, কিন্তু একটা সময় এখানের যে পরিস্থিতি, এখান থেকেও আপনাদের পালাতে হবে, কারণ পরিবর্তন না আসলে পালাতে হবে। কারণ কতকাল সহ্য করবেন, সবাই দেখতেছি, আমি এখানে অনেক জায়গায় গেছি, সব জায়গায় একই অবস্থা দেখতেছি, পরিবর্তন দরকার। উই শুড নিড চেঞ্জ দরকার। যদি চেঞ্জ না আসে, হিন্দুরা পালাতে হবে, এখান থেকেও পালাতে হবে, নিশ্চিত থাকেন। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশের মানুষ পর্যন্ত বুঝতে পারছেন যে এই রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়ছে। মানে নিউজ ছিল একটা, আমি আরেক নিউজে শিফট করছি, কারণ এটাই হচ্ছে নিউজের ধারাবাহিকতা, একটা জায়গায় স্ট্রিক্ট করে না। যাই হোক, আমি আবার যাব রোজগারের দিকে। কত করে, কত করে? 60 আছে, 70 আছে। ডাব বিক্রি করে চলে যাও? খোসা নিয়ে যেতে হবে। হ্যাঁ, খোসা নিয়ে যেতে হবে তো। কেমন বিক্রি হচ্ছে আজকে? মোটামুটি হচ্ছে। প্রচুর দেখতে পাচ্ছি ডাব পড়ে আছে এখানে, শেষই তো প্রায়, আর তো নেই। আর আছে কটা, কটা আছে? 1 2 3 4 16টা। আর কতগুলো শেষ হয়েছে? হয়েছে 120 পিস নিয়ে এসেছিলাম। তাহলে হেভি ইনকাম তো আছে। 120 পিস নিয়ে এসেছিলাম, 16 পিস হয়েছে, আছে 104 পিস হয়েছে। 8-5টা দিনের তুলনায় রোজগার বেশি। তা তো হবে, আছে প্রচুর লোকের সমাগম তো হবে না। এ রাজ্যে চাকরি কি অবস্থায়? চাকরির অবস্থা খারাপ। সবাই এক কথা বলছে, কেন বলুন তো? এরকম চোরটা চিটিং বা ছেড়ে গেছে তা কি হবে? চোরটা চিটিং বা ছেড়ে গেছে তা কি হবে? তাহলে এদেরকে তো ভোট দিয়ে এনেছে। ভোট যাওয়াকে তো একজন আনতে হবে, যে আসবে সেই খাবে। এটাও সাধারণ মানুষের কথা। যে আসবে সেই খাবে। মানে আপনাকে ডাব বিক্রি করে চলতে হবে। হ্যাঁ, তারপর আপনি নিজে ডাব পারেন, না অন্য লোককে দিয়ে পারেন? না না যারা পারে তাদের ইন্স্যুরেন্স আছে, না, যদি গাছ দিয়ে পড়ে যায় কি হবে? ওটা আমাদের জানা নেই। ওটা জানা নেই। আমাদের ডাবের গাড়ি আসে, ডাব নিয়ে দেবে। বেশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এই হচ্ছে সামগ্রিকভাবে আজকে ব্রিগেড ময়দানের ছবি। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, কিন্তু সে গীতা পাঠের আড়ালেও আমরা দেখলাম বাংলাদেশ থেকে এক আগত ব্যক্তি, তিনি এ রাজ্যের ইসলাম তোষণ ভোট ব্যাংক তেজপাতা হিসাবে মুসলমানদের ব্যবহার করার যে প্রয়াস, সেটা সম্পর্কে ওয়াকিবহল, এবং বলছেন বাংলাদেশ থেকে যেরকম হিন্দুরা পালিয়ে যাচ্ছেন, ঠিক একইভাবে হয়তো পশ্চিমবঙ্গ থেকেও পালাতে হবে। তাই পশ্চিমবঙ্গে যে আসবো, পশ্চিমবঙ্গে যে থাকবো, সেটা আবার আরেকটা বাংলাদেশ যে হয়ে যাবে না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তারপরে কি হচ্ছে? একজনও বললেন না এ রাজ্যে চাকরি আছে, একজনও বললেন না। যারা যারা রয়েছেন, বিক্রি আজকে একটু বেশি হচ্ছে, কারোর একটু কম হচ্ছে, ভিতরে খাবার দেওয়া হচ্ছে, সবটা ঠিক আছে, কিন্তু একজনও বললেন না এ রাজ্যে চাকরি আছে, কর্মসংস্থান আছে। ফলে এক বহুরূপী কৃষ্ণ, তিনি কি বললেন? কত করে, কত করে, 50 টাকা। কতটা অবধি চড়াবে?
এখন যাবে, এখন কল ঘুরে আসবে। তোমার বয়স কত বাবু? আমার 12। কি রোজগার হচ্ছে ঠিকঠাক? 12 বছর বয়সে এভাবে রোজগার করতে হচ্ছে। হ্যাঁ, ঘোড়ার নাম কি? সুলতান। সুলতান। তোমার নাম কি? আমার নাম আছে সুবান। সুভান সুলতান। ভাই ভাই, হ্যাঁ, চলে যায়, ঘর সংসার চলে যায়। বাড়িতে কে আছে? বাড়িতে মা আছে, বোন আছে। বাড়িতে মা বোন আছে, তুমি খাওয়াও, তুমি রোজগার করো। আর বাবা? বাবা নেই, বাবা নেই। বাবা কোথায়? বাবা মরে গেল, কবে? বহুত দিন হয়ে গেল। তুমি ঘোড়া চালিয়ে নিজে রোজগার করছো, নিজে মা এবং বোনকে খাওয়াচ্ছ। 12 বছর বয়স, কি অবস্থা! 12 বছর বয়সে এক একজন হাতে মোবাইল পান, মোবাইল পেয়ে যায়, আরে ঘোড়া চালিয়ে এ রোজগার করছে। রাজ্যে কেমন লাগছে? পশ্চিমবঙ্গ কেমন লাগছে? কলকাতা কেমন লাগছে? ভালো? হ্যাঁ, ভালো। হ্যাঁ, এটাই খুশি, এটাই শান্তি। এই এই হাসিটাই মানে এই একটা অদ্ভুত ছবি। হ্যাঁ, ঘোড়া চালিয়ে রাজ্যের অবস্থা একদম সরাসরি সেই ছবি তুলে ধরলাম। 12 বছরের এক শিশু ঘোড়া চালিয়ে নিজের মা এবং বোনের খাদ্যের অন্বেষণ করেন, রোজগার করেন। এ রাজ্যে চাকরি নেই। এ রাজ্যে বাংলাদেশ থেকে এক হিন্দু এসে বলছেন যে তারা বাংলাদেশের যে পরিস্থিতি তার পুনরাবৃত্তি পশ্চিমবঙ্গ হবে, তাই তারা ভয় পাচ্ছেন। এই মানুষগুলো তারা দাঁড়িয়ে আছেন, কেউ একজনও বলছেন না যে রাজ্যে চাকরি আছে। চাকরি আছে, চাকরি আছে, চাকরি আছে, চাকরি আছে, চাকরি নেই। একটা মানুষ বললেন না চাকরি নেই। যা ছিল ও তো বন্ধ হয়ে গেল, আর চাকরি নেই এখানে। এখানে কিছু করলে চাকরি নেই। মানুষ বুঝতে পারছে না যে কোন অঙ্কে এই রাজ্যটা চলছে। অঙ্কটা বুঝতে হবে আমাদের। এটা অঙ্ক না বুঝলে আমাদের ভবিষ্যতে আগামীকাল প্রজন্ম নষ্ট হয়ে যাবে এবং আমাদের লাইফটা চলে গেল নষ্ট হয়ে। এটা তো লজিক, অঙ্ক। রাজনীতি মানে অঙ্ক, এই অঙ্কগুলো বুঝতে হবে। এই গীতা পাঠ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই, জনগণ আপনারা সামনে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের প্রজন্মে যেন শুভ একটা সকাল দেখতে পাই, তার জন্য একটা আপনাদের সুযোগ এবং সময় রয়েছে। যেমন বিশ্বকাপ ক্রিকেটে লাস্ট ফাইনালে ভারত ধরুন ব্যাট করছে, রান মাত্র 5 রান বাকি আছে আর 1 বল হাতে আছে। আপনি কি করবেন সেই টাইম? কি ফিলিংসটা হবে? তাহলে আমাদের একটা উপায়, 5 রান বাকি আর 1 বল বাকি, তাহলে আমাদের একটা ছক্কার প্রয়োজন। এই ছক্কা যতক্ষণ না মারছি ততক্ষণ না আমাদের রাজ্যে শান্তি পুনরায় ওটাই খেলা হবে, তাই তো? একদম ওটাই, ওই 6টা ছক্কার প্রয়োজন, ছক্কার প্রয়োজন একদম। সেই একটাই বল বাকি। তার মানে এই যে সামনে দিন আসছে, যদি না এই একবারে 6 রান করতে পারি, ভবিষ্যতে আর আমরা আগামী 25 বছর আর আমরা ভালো থাকতে পারবো না, আশা করা যাবে না। যখন এত ঘটনা ঘটে চলছে, বিশ্বকাপ ফিরে আসবে, কিন্তু এই যে শান্তির পরিবেশ, এই যে রাজ্যটা আর আমরা 5 বছর পরে ফিরে পাবো না। এই একটাই ছক্কা দরকার। এই ছক্কাটা এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আপামর জনগণ এবং সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এই ছক্কাটা মারুন। দরকার হলে আবার বিশ্বকাপ আসবে, আবার আমরা ব্যাটিং করব। এইটাই বলবো আপনাদের কাছে। এইটাই আপনারা চেষ্টা করুন। একটা ছক্কা, 5 রান বাকি, একটা বল বাকি, আপনারা দেখুন। বেশ, ওনার সমস্ত এসছে, সমস্ত বিষয় আমি তুলে ধরলাম। যাই হোক, প্রচুর মানুষের বক্তব্য নিলাম, পেছনে গীতা শ্লোক আমরা শুনতে পাচ্ছি। কি হয় ভবিষ্যতের বিষয়, তবে রাজ্যের আসল বাস্তবটা এই ছোট্ট শিশুটি যে ঘোড়ায় টেনে ঘোড়া চালিয়ে যে তার মা এবং বোনের ভরণ পোষণ করছেন, এটা একটা আলাদা বার্তা বহন করে। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ানো। অসংখ্য ধন্যবাদ।